ব্যাংক থেকে সরকারের ঋণ কমানোর প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর, বললেন সবার জন্য এই বাজেট, বেতন বাড়িয়ে দুর্নীতি কমানোর আশা। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে। ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ নেই জানালেন গভর্নর। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি, দাবি এনবিআর চেয়ারম্যানের। সমালোচনা সিপিডির। নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দিই। কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দাম, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। মৌলভীবাজারে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশে নিহত। কুষ্টিয়ায় বিএসএফ এর কঠিন চেষ্টা রুখে দিল বিজেপি। উত্তেজনা প্রশমনে কাজ করতে চান নতুন হাই কমিশনার। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে রিজার্ভ সব বললে আমার সব মাথায় আছে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। (2026) ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের ওপর। প্রশ্ন একটাই, কত দূর যেতে পারে টিম ইউএসএ? শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি 2 দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। 2018 বিশ্বকাপের লোয়েস্ট র্যাঙ্ক দলগুলোর একটা ছিল রাশিয়া। তবুও সেই বিশ্বকাপে চমক দেখায় দেশটা, পৌঁছে যায় সেরা 8-এ, হারায় স্পেনের মতো দলকেও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে হারে টাই ব্রেকারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও ওঠে, স্বাগতিক হওয়ার সুবিধা নিয়েই কি চমক দেখালো রাশিয়া? তুলনামূলক দুর্বল দল হলেও 2002 বিশ্বকাপের সেমিফাইনালে খেলে সেই বিশ্বকাপের অন্যতম আয়োজক কোরিয়া রিপাবলিক। 1958 সালে ফাইনাল খেলে সুইডেন, যাকে ফুটবল ইতিহাসেরই অন্যতম অঘটন হিসেবে দেখা হয়। এবারের বিশ্বকাপের আয়োজক ইউএসএও কি এমন কিছু করবে? 2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের ওপর। প্রশ্ন একটাই, কত দূর যেতে পারে টিম ইউএসএ? 1930 বিশ্বকাপের সেমিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র, সেটাই তাদের সেরা সাফল্য। কাতার বিশ্বকাপে পৌঁছেছিল রাউন্ড অফ 16-এ। এই বিশ্বকাপে বড় স্বপ্ন উকি দিচ্ছে। গত 1 দশকে ইউরোপের শীর্ষ লিগগুলোতে প্রতিষ্ঠিত হয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিস, ওয়েস্টেন ম্যাকেনির মতো ফুটবলাররা। সঙ্গে আছেন মরিসিও পচেত্তিনোর মতো বিশ্বনন্দিত কোচ। ভালো করার সম্ভাবনা তাই বড্ড জোরালো। ইউএসএ পড়েছেও তুলনামূলক সহজ গ্রুপে। শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি 2 দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইরান বা ইজিপ্ট। তবে চ্যালেঞ্জটা শুরু এর পরে। 48 দলের বিশ্বকাপ হওয়ায় ম্যাচও বেশি। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে 2টা নকআউট ম্যাচ পার করে আসতে হবে। রাউন্ড অফ 16-এ ইউএসের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন ঘটালেও কোয়ার্টার ফাইনালে লড়তে হবে পর্তুগালের বিপক্ষে। দুটো দলের পারফরমেন্স বিবেচনায় কাজটা কতটা কঠিন বলার অপেক্ষা রাখে না। নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র স্বাগতিকের সুবিধা কাজে লাগিয়ে তারা কি নতুন ইতিহাস গড়তে পারে, নাকি আবারও থেমে যেতে হয় সম্ভাবনার গল্প হয়েই? সেই উত্তর সময়ের কাছেই তোলা থাক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। কোনো রাজনৈতিক দলের নয়, বাজেট সবার জন্য।
মেগা প্রকল্প হাতে নেওয়া হয়নি, তাতে কামার কুমার সহ দরিদ্র মানুষদের জন্যই করা হবে বেশি বিনিয়োগ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে কমবে দুর্নীতি। দীর্ঘদিনের রেওয়াজ বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ৩টার কিছুক্ষণ পর হাজির অর্থমন্ত্রী। আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি কিভাবে ইমপ্লিমেন্ট করব। কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বিএনপি সরকারের এই বাজেট সবার জন্য। স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক খাতে বড় বরাদ্দ করেছে সরকার। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না, এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করব না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য। পুলিশ দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না, অর্থমন্ত্রী মনে করেন। এজন্য নীতি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হচ্ছে, প্রশ্ন ছিল এতে কি প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতি কমবে? বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার তো একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের লক্ষ্য কমানো হয়েছে। মন্ত্রী জানান, বৃদ্ধি করা হবে জ্বালানি তেল, গ্যাস ও সারের মজুত। লোকাল ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিয়ে যেটা প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করার কথাটা বলা হয়, খুবই সত্য কথা। এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কস্টের উপর। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে। বিনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার। এজন্য গঠন হবে টাস্কফোর্স। দায়িত্ব অবহেলাকারী শনাক্ত হবে, নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যে এটার জন্য একটা টাস্কফোর্স থাকবে, হাই পাওয়ার্ড, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন। আবার এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না। অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে 2 বছর সময় প্রয়োজন। মন্ত্রী মনে করেন 4 থেকে 5 বছর পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। এটা দুর্নীতি কমে আসবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে না, বরং এই প্রতিষ্ঠানকে ঘিরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শুক্রবার বাজেট পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বাজেটে রাখা হয়নি। এ সময় বিদ্যুৎ খাত নিয়ে কথা বলেন মন্ত্রী। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে, বোঝাবুঝি তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়। আমি ডে 1-এ ক্যাপাসিটি চার্জ নিয়ে বসেছিলাম এবং যে এগ্রিমেন্টগুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতি প্রায় সব সূচকই চাপে রয়েছে। তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির উপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। সবকিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু অসম্ভব রকমের উল্লঙ্ঘন, এটা একটা চিন্তার বিষয়। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বর্জিত ও দুর্নীতি বান্ধব বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো।
বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই, রাজস্ব লক্ষ্যমাত্র অর্জনযোগ্য নয় বলে দাবি তাদের। এটি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত ও এনসিপি নেতারা। এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর। অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল উপজেলার দত্তগ্রামে। 7:30টার দিকে মুজিবুর রহমান সহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাণ ভয়ে বাকিরা পালিয়ে এলেও মুজিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের চেষ্টা। শুক্রবার কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার ভোর 5টায় কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তে ঘটনা ঘটে। নারী ও শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুই দেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি। সেখান থেকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাই কমিশনার পবন বাধে ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। রাজধানীর রামপুরা এলাকার একসময়ের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তার মাথায় গুলি করে আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল নিলে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাল্লা পলাশ, পুলিশ বলছে শুক্রবার রামপুর এলাকায় তাকে গুলি করা অস্ত্রধারীরা। স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপারেশন শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 2002 সালে যুবদল নেতা মিজান হত্যা মামলায় প্রায় 23 বছর সাজা খেটে গত 7 মে মুক্তি পান পলাশ। কারা কেন গুলি করেছে সে বিষয়ে তেমন কিছু জানাতে পারেনি পুলিশ। বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতে রোগীদের সেবা ও নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে। শুধু ব্যবসার মনোভাব নিয়ে কার্যক্রম চালালে হবে না, এমনটা বলেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন কর্তৃপক্ষের সাথে। এ সময় রকিবুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের পর যেসব রোগীদের অন্যত্র সেবা দেওয়া হচ্ছে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাদের তালিকা তৈরি করে সরকারিভাবে সহযোগিতা করা হবে। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মহানগর বিএনপি সভাপতি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ যে নিয়ন্ত্রণ সংস্থা আছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদেরকে আহ্বান জানাবো তারা অবশ্যই ইন্সপেকশন করবেন, করে কোথায় কোথায় ত্রুটি আছে এই ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দিবেন এবং আমরা চাবো যে নির্দেশনা মোতাবেক এই সাথে তারা সেটা সমাধান করবেন। বরগুনায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের পর অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে সদরের বদরখালীর পাতাকাটা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু 2 থেকে 3 দিন আগেই জামিনে জেল থেকে মুক্তি পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা। এর জেরে দুপুরে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। কালুকে ধরে পিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। আহত হন তার সহযোগী তৌহিদ।
রাজুক ন্যাশনাল সায়েন্স পার্ক 4.0 শিরোনামে রাজুক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান উৎসব। দুদিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠানে নলেজ শেয়ারিং সেশনে অংশ নেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ এবং ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। এ সময় তারা শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক দেয়ালিকা, সার্চ দ্য ট্রেজার ও ইনোভেটিভ আইডিয়া হান্টের মতো ইভেন্টে অংশ নেয়। এছাড়া গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান অলিম্পিয়াড সহ কিউব মাস্টার, সুডোকু কিং এর মতো ইভেন্টে এককভাবে অংশ নেয় তারা। অনলাইন ইভেন্টেও অংশ নেয় শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। রাজধানীর উত্তরায় উদ্বোধন হলো আল আমার লেবানিস কুইজিন, বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, এছাড়াও নাট্য অভিনেত্রী কেয়া পায়েল, মিডিয়া ব্যক্তিত্ব আদরা আজাদ এবং শ্যামতী শমী সহ দেশের শোবিজ অঙ্গনের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। ধানমন্ডি ও গুলশানের পর এবার উত্তরায় যাত্রা শুরু করলো এই লেবানিস রেস্টুরেন্ট ব্র্যান্ড। ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন শাখা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।